আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুনী ইশরাত আখি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশ পরিচালনার দায়িত্ব কাকে দেবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের হাতে। তাই চিন্তা ভাবনা করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ি শীর্ষক নির্বাচনী সচেতনতামূলক প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বিশেষভাবে তরুণ, নারী ও প্রথমবার ভোট দেওয়া ভোটারদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ভয়হীন ও বাধাহীন পরিবেশে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি আরও বলেন, ভোটাধিকার কোনো দয়া নয়, এটি সংবিধান প্রদত্ত অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, ভোটের গাড়ি নামে 10টি সুপার ক্যারাভান দেশের 64 জেলা ও 300 উপজেলায় ঘুরে ভোটারদের নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য দেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও 2026 সালের গণভোট সামনে রেখে ভোটারদের সচেতন করতে এই উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের 3টি আসন থেকে এনসিপি, গণ অধিকার ও গণফোরাম সহ 6 প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে জেলার 3টি আসনে এখন পর্যন্ত দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে 16 জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানা যায়, গতকাল গোপালগঞ্জ 1, 2 ও 3 আসন থেকে একাধিক দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে গোপালগঞ্জ 1 আসনের এনসিপির প্রার্থী প্রলয় কুমার পার বলেন, নির্বাচিত হলে তিনি জনগণের ম্যান্ডেট বাস্তবায়ন ও বেকারত্ব দূরীকরণে কাজ করবেন। অন্যদিকে গোপালগঞ্জ 3 আসনে এনসিপি আরেক প্রার্থী আরিফুল দারিয়া বলেন, গোপালগঞ্জের নতুন ধারা রাজনীতি প্রতিষ্ঠায় তাদের লক্ষ্য। মাদারীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে চলচ্চিত্র প্রদর্শনী ও প্রচার কার্যক্রম চালিয়েছে জেলা তথ্য অফিস। গতকাল সদর উপজেলার জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের হল রুমে নির্বাচন বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে নির্বাচন সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি, ভোটারদের দায়িত্ব ও অধিকার সম্পর্কে ধারণা প্রদান করা হয়। একই দিনে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মোমেন। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। ঘন কুয়াশার কারণে গতরাতে শরীয়তপুর চাঁদপুর নৌপথে সাময়িকভাবে সব ধরনের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার দিবাগত রাত 4:30 থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। ফেরি বন্ধ থাকায় চট্টগ্রামের সঙ্গে দক্ষিণাঞ্চলের 21 জেলার যানবাহন পারাপার কয়েক ঘণ্টা ব্যাহত হয়। ফলে উভয় প্রান্তেই শতাধিক যানবাহন আটকে পড়ে। নরসিংহপুর ফেরিঘাটের বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, কুয়াশা কেটে যাওয়ায় সকাল 8:45 থেকে ধীর গতিতে ফেরি চলাচল শুরু হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। গতকাল উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে 3টি প্রতিষ্ঠানকে মোট 8,000 টাকা জরিমানা করা হয়। এ সময় ওজনে কারচুপি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে এই জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দুঃখিত এই জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম সাকলায়েন সহযোগিতা করেন। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-18 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শোভন সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এনডিসি অনিরুদ্ধ দেবরায়, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ শাহিন সুলতান রাজা এবং জেলা ক্রীড়া সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্টের প্রথম খেলায় ফরিদপুর একাদশ নারায়ণগঞ্জকে 6 উইকেটে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।